এপ্রিল, মে, জুন এই 3টা মাস হচ্ছে সবচেয়ে বেশি ভালনারেবল, কারণ এই সময় বজ্রপাত বেশি হয়। এবং এই গত 2-3 বছর এটা হঠাৎ আবার বেড়ে গেছে, যেটা 2020-এর পরে কম ছিল সেটা গত বছর এবং এই বছর আবার হঠাৎ বেড়ে গেছে। এখন রাতের বেলা হোক বা দিনের বেলা হোক, আসলে যেহেতু এআই ক্যামেরা 24 ঘন্টাই আমার চালু, তো যেহেতু তা মনিটর করছে, তো একটা অদৃশ্য পুলিশের মতো অদৃশ্য নজরদারি কাজ করছে, যার কারণে আসলে যারা চালক রয়েছেন তারাও খুবই শঙ্কিত এবং তারাও খুবই সচেতন হতে এখন বাধ্য হয়েছে। টেকনোলজি, ট্রেড, তাইওয়ান এবং ইন বিটুইন এই যে ইরান পরিস্থিতি বা মিডল ইস্টের যে ক্রাইসিসটা তৈরি হয়েছে, সেটার বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে। দর্শক, টাইমস টুডেজ হেডলাইন্সে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম মিঠু। ব্যস্ততার কারণে যারা প্রতিদিন পত্রিকা পড়তে পারেন না, তাদের জন্যই আমাদের এই বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে টাইমসে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে প্রতিবেদকদের সঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করি। আমাদের আজকের লিড নিউজ হচ্ছে বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে, এবং এটি গত 1 দশক ধরে এই প্রবণতা দিন দিন বাড়ছে মানুষের মৃত্যুর সংখ্যা। এ নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের প্রতিবেদক নাহিয়ান আহমেদ। নাহিয়ান, বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে, আমরা দেখেছি যে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং রিলিফ যে মিনিস্ট্রি, তারা বজ্রপাতকে একটা দুর্যোগ ঘোষণা করেছে কিছুদিন আগে। তো এখনো কেন বজ্রপাতে মানুষ মারা যাওয়াটা ঠেকানো যাচ্ছে না? কি কি ইনিশিয়েটিভ তারা নিয়েছে এবং সেই ইনিশিয়েটিভগুলো কি কাজ করছে? প্রথম কথা হচ্ছে, বজ্রপাতে মানুষ মারা যাওয়ার একটা প্রধান রিজন হচ্ছে আমাদের হাওড় অঞ্চল এত বড় যে সেখানে আপনার লাইটনিং অ্যারেস্টার বা বজ্রপাত নিরোধক যন্ত্র বসানোটা অনেক এক্সপেন্সিভ। যেখানে একটা বজ্র নিরোধক যন্ত্র 100 থেকে 300 মিটারের মধ্যে কাজ করে, এবং হাওড়টা এত বিস্তৃত যেখানে 100 থেকে 300 মিটারের মধ্যে যখন আমরা বজ্র নিরোধক যন্ত্র লাগাবো, সেটা ব্যয়বহুল খরচ হয়ে যাবে। কারণ একটা বজ্র নিরোধক লাগাতে এবং এটার বসাতে প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা খরচ হয় বলে আমাকে জানিয়েছেন একজন বিশেষজ্ঞ। তো এরকম অনেকগুলো বজ্র নিরোধক যন্ত্র লাগবে। তো সরকার এত বড় ইয়েটা নিতে চাচ্ছে না। তার আরেকটা কারণ হচ্ছে, যখন বৃষ্টি হয় হাওড় অঞ্চলে তখন কিন্তু পানির উচ্চতা অনেক বেড়ে যায়, এবং পানির উচ্চতা বাড়ার কারণে এই খরচটা আরও বেশি বেড়ে যায়, কারণ ওগুলো অনেক উঁচুতে লাগাতে হয়, যেটা একটা বড় রিজন। আর আগে সরকার এরকম উদ্যোগ নিয়েছিল লাগানোর বজ্র নিরোধক যন্ত্র 2022 সালে সুনামগঞ্জে, কিন্তু প্রতিবেদনে, অন্যান্য মিডিয়ার প্রতিবেদনে এবং আমিও কথা বলে দেখলাম যে প্রতিবেদকের সাথে, আমাদের নিজস্ব প্রতিবেদকের সাথে কথা বলে দেখলাম যে এসব বজ্র নিরোধক যন্ত্র আসলে কোটি টাকা খরচ হলো কোনো কাজে আসে নাই, এবং এই পর্যন্ত মানে কাজে আসেনি কেন? কাজে আসেনি কোথায় কোথায় লাগানো হয়েছে এগুলো? এগুলা মূলত আমাদের, আমি গহর নাইম ওয়ারা, একজন ডিজিটাল বিশেষজ্ঞ, ওনার সাথে কথা বলেছিলাম। উনি বলেছে ওনার কাছে মানুষ অভিযোগ দিয়েছে যে আমাদের সাথে এগুলো আলোচনা করে কখনো লাগানো হয় না, কৃষকদের সাথে আলোচনা করে কখনো লাগানো হয় না। এগুলো হচ্ছে উপজেলা কর্মকর্তারা উপজেলা তাদের অফিসের ছাদের উপরে আশেপাশে লাগায় এবং ছবি তুলে অতটুকুর মধ্যে ওইখানে শেষ। তারপর সরকারকে জানায় যে তারা লাগিয়েছে। হ্যাঁ, কিন্তু ওই যে যেখানে লাগানো উচিত, যেখানে কৃষকের মৃত্যু হয় খেতে, তারপর আপনার হাওরে, কিন্তু এসব জায়গায় এগুলো কোনো লাগানো হয় না, এগুলো ওই উপজেলা পর্যায়ে থেকে যায়। এটাই। এমনি এই যে যেটা সুনামগঞ্জে কতগুলো মানে এই বজ্র নিরোধক? সুনামগঞ্জে আমি 2022 সালে 22টি লাগানো হয়েছিল, এবং এরপরে আরো 3-4টি লাগানো হয়েছে নিজস্ব উদ্যোগে, যেগুলো হচ্ছে উপজেলা পর্যায়ের মানুষ এবং টাকা উত্তোলন করে এইভাবে লাগিয়েছে তারা। কিন্তু তারা যেগুলো লাগিয়েছে ওইগুলো যেমন 1-2টা হলো কাজে লেগেছে, যেটা সরকারিভাবে লাগানো হয়েছে ওগুলো কোনো কাজে লাগেনি, কারণ ওগুলো এমন জায়গায় লাগানো হয়েছে যেখানে আপনার প্রয়োজন নেই বজ্র নিরোধক যন্ত্র লাগানোর। এটাই। তারপর আমার নোয়াখালীর ইয়ার সাথেও কথা বলেছি, প্রতিবেদকের সাথে, সেখানে তারা বলেছে যে হাতিয়াতে একটা লাগানো হয়েছে এবং নোয়াখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপর একটা লাগানো হয়েছে। বলছে এগুলোও সেম, যেগুলো আমাদের সুনামগঞ্জে যেমন ছিল নোয়াখালীটাও সেম একই ভাবেই আর কি, কোনো কাজে আসছে না। তার মানে এগুলো তো মানে মাঠে লাগানোর কথা, সেগুলো বাড়ির ছাদে বা শহর কেন্দ্রিক হয়ে গেছে, যে কারণে এটার যে ইম্প্যাক্ট সেটা সাধারণ মানুষ পাচ্ছে না। এবং গত আপনার এপ্রিলের শেষ দিকে, মে শুরুর দিকে প্রায় 1 সপ্তাহে 71 জন মানুষ মারা গেছে শুধু এই বজ্রপাতের কারণে। সেখান থেকে মূলত এই স্টোরির
আইডিয়াটা আসলো আর আচ্ছা, মূলত মানে কোন কোন মাসগুলো ভালনারেবল কৃষকদের জন্য, মানে বজ্রপাতে মৃত্যু বাড়ে? এপ্রিল মে জুন এই 3টা মাস হচ্ছে সবচেয়ে বেশি ভালনারেবল, কারণ এই সময় বজ্রপাত বেশি হয়। এবং এই গত 2-3 বছর এটা হঠাৎ আবার বেড়ে গেছে, যেটা 2020-এর পরে কম ছিল সেটা গত বছর এবং এই বছর আবার হঠাৎ বেড়ে গেছে। এটার কারণ হিসাবে আমাকে দুর্যোগ বিশেষজ্ঞ বলেছেন যে এল নিনো এবং এল নিনা, যে আমাদের যে এগুলো ঘনিয়ে আসছে, হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা বেড়ে যাচ্ছে, আমাদের দেশের যে ভূপ্রাকৃতিক অবস্থা, এটা একটা বড় রিজন। আমরা মানে রেডি থাকতে পারছে না মানুষ, এবং তারা দিচ্ছে, উপদেশ দিচ্ছে কৃষকদেরকে এইসব বিষয়ে একটু সতর্ক থাকার জন্য। হ্যাঁ, আমরা শুনেছি যে কৃষকদেরকে আসলে করা হয়, সচেতন করা হয় যে অন্তত 45 মিনিট আগে তারা একটা সেফ জোনে যাবে। ধরেন বাড়ির থাকলে বাড়ি বা উঁচু বিল্ডিং, তার নিচে এরকম জায়গায়, বা গাছপালা থেকে দূরে আর কি। এটার একটা আপনার আছে যেটা হচ্ছে আপনার 30-30। এই 30-30 বলতে দুর্যোগ একটা বজ্রপাত হলে তার 30 মিনিট, বজ্রপাত শুরু হওয়ার 30 মিনিট আগে থেকে এবং বজ্রপাত শেষ হওয়ার 30 মিনিট পর পর্যন্ত বাইরে যেতে বা খেতে খামারে এসব জায়গায় খোলা জায়গায় যেতে নিষেধ করা হয়। কারণ আমরা বজ্রপাত, এগুলো কি কৃষকরা মানে? কৃষকরা মানে না বলেই তো মারা যাচ্ছে, এটা বলছেন আর কি। মানে আমাদের যারা আমরা সতর্ক করার, আমাদের আরো মাঠ পর্যায়ে গিয়ে সতর্ক করা উচিত কৃষকদের, এটা অনেকে বলছেন আর কি। তো মোটামুটি মানে কি মনে হয়, মানে এটা কি কমার আশঙ্কা, মানে কমার যে মানে প্রবণতা কি দেখা দিবে? কারণ নতুন যে সরকার এসেছে, নতুন সরকারের দুর্যোগ মন্ত্রী বলেছে যে তারা নতুন নতুন উদ্যোগ নিবে, যেমন টাওয়ার বসাবে। তো কি মনে হয়? তিনি তো বলেছেন যে বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন, তিনি অলরেডি সংশ্লিষ্ট প্রশাসনের সাথে কথা বলেছেন এই ব্যাপারে, কি কি করা যায় এই ব্যাপারে। আর আরেকটা কথা সবাই বলছে, বিশেষজ্ঞরা বলছে যে সচেতনতা সৃষ্টি করা কৃষকদের মধ্যে, যারা হাওড় অঞ্চলে কাজ করে, মাঠ পর্যায়ে কাজ করে, তাদের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করা যে কিভাবে এটা কমানো যায়। কারণ এটা কিন্তু প্রিভেন্টেবল, এটা না যে হইলেই বজ্রপাত হবে এবং মৃত্যু হবে, এটা স্বাভাবিক, কিন্তু না, এটা স্বাভাবিক না, এটা আপনার প্রিভেন্ট করা যাবে। এবং ওই প্রিভেন্ট করার জন্য মানুষকে সচেতন করা, কৃষকদের সচেতন করা, এটা মাঠ পর্যায়ে গিয়ে করতে হবে, যেটা সরকার অলরেডি হয়তো শুরু করবে, যেটা আমি কথা বলে শুনেছি আর কি। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে, ঢাকা শহরের যানবাহনের শৃঙ্খলা আনতে ডিএমপি গত এক সপ্তাহ ধরে একটি এআই ক্যামেরা যুক্ত ইকুইপমেন্ট চালু করেছে, যাতে শহরের মধ্যে যেসব গাড়ি শৃঙ্খলা মানে না, তারপরে আনফিট, এসব গাড়ি অটোমেটিক ধরা পড়ছে। তো এ নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের প্রতিবেদক শাহরিয়ার মাহি। শাহরিয়ার মাহি, গত 6 দিন ধরে যে এআই ভিত্তিক যে ক্যামেরা চালু করা হয়েছে ঢাকা শহরের প্রধান প্রধান সড়কগুলোতে, তো এর কি প্রভাব পড়ছে মাঠে, কি দেখলেন? দেখুন, ডিএমপি সূত্র জানিয়েছে গত 6 দিনে ইতিমধ্যে ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা ঘটেছে, ভিডিও ফুটেজ রেকর্ড হয়েছে 2500-এর বেশি, এবং তার মধ্য থেকে 2500 ফুটেজ ইতিমধ্যে বিশ্লেষণ করে কিন্তু ডিএমপি যে টিটিই টিমটি রয়েছে তারা কিন্তু 300 অধিক মামলা অলরেডি দিয়ে ফেলেছেন। তো এর ফলে আসলে যা হচ্ছে, যারা চালক রয়েছেন, যারা নিয়মিত যাতায়াত করছেন, তারা কিন্তু খুবই বেশি শঙ্কায় রয়েছেন, নাম্বার 1, এবং নাম্বার 2, এর সাথে তারা আসলে ট্রাফিক আইন নিয়ে আগে যতটা সচেতন ছিল তার চেয়ে অনেকটা বেশি সচেতন হতে তারা বাধ্য হয়েছে। যার আমরা একটি উৎকৃষ্ট উদাহরণ হিসেবে দেখতে পারি যে রাত 12টার পর যখন আসলে সড়কগুলো ফাঁকা হয়ে যায়, তখন আসলে আইন শৃঙ্খলা কেউ তোয়াক্কা করে না, এবং সে সময় আসলে ট্রাফিক পুলিশের উপস্থিতিও তেমনভাবে লক্ষ্য করা যায় না। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখতে পেয়েছি, ইভেন পর্যবেক্ষণে উঠে এসেছে যে এখন রাতের বেলা হোক বা দিনের বেলা হোক, আসলে যেহেতু এআই ক্যামেরা 24 ঘন্টাই আমার চালু, তো যেহেতু তা মনিটর করছে, তো একটা অদৃশ্য পুলিশের মতো অদৃশ্য নজরদারি কাজ করছে, যার কারণে আসলে যারা চালক রয়েছেন তারাও খুবই শঙ্কিত এবং তারাও খুবই সচেতন হতে এখন বাধ্য হয়েছে। এই যে এই ব্যবস্থা বিভিন্ন দেশ, মানে দেশের বাইরের বিভিন্ন দেশে আছে, যে ধরেন পুরো রাস্তা ফাঁকা, তো সেই সময়ও আইন আসলে ভাঙা উচিত না, কারণ যদি সিগন্যাল লাল হয় তো সেই ক্ষেত্রে গাড়ি দাঁড়ায় থাকবে, তারপরে সিগন্যাল যখন দিবে গাড়ি যাবে, পুলিশ থাকুক আর না থাকুক। তো ওই ব্যাপারটা বাংলাদেশে ঘটছে। তো আসলে এটা প্রসেসটা কিভাবে, এগুলো মানে এই ডিএমপির যে নতুন ইকুইপমেন্ট এটা শনাক্ত করছে, মামলা করছে কিভাবে? দেখুন, ডিএমপি আসলে এআই যুক্ত যে ক্যামেরাগুলো ইনস্টল করেছে, সেই এআইকে কিন্তু তারা আসলে ট্রেন করেছে। প্রথমে
ট্রেন করেছে তারা 2018 সালের এআই বেসড ট্রান্সপোর্ট অ্যাক্ট নামের কিছু নিয়ম ছিল, সেখানে কিছু বিধিমালা ছিল, সেই অনুযায়ী এআইকে ট্রেন করেছে, যার মাধ্যমে আসলে এখনো পর্যন্ত এআই যেহেতু পরীক্ষামূলক অবস্থায় আছে 5 ধরনের ট্রাফিক ল ভঙ্গ করলে তা কিন্তু বুঝতে পারছে, যার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে আমাদের বাইকের যে পিলিয়ন থাকে অর্থাৎ যে যাত্রী থাকে তার মাথায় হেলমেট আছে কিনা, আমার নাম্বার প্লেট সেটি সম্পূর্ণভাবে দৃশ্যমান কিনা, দেন আমার কোনো যানবাহন সঠিকভাবে লেন যে ব্যবস্থা সেই লেনে চলছে কিনা, হুটহাট লেন পরিবর্তন করছে কিনা। সো মোট 5টি ভুল আসলে এআই বেসড যে ক্যামেরা এখনো দেখছে অপরাধ অবশ্যই। তো এআই হচ্ছে যখন দেখে যে সেই ট্রাফিক ল ভঙ্গ হচ্ছে তখন যে পেছনের নেম প্লেটটা থাকে তা দ্রুত স্ক্যান করে ফেলে এবং একটা আলাদা ডেটাবেস তৈরি হয়ে যায়, যার মাধ্যমে আসলে পরবর্তীতে জানা যায়, ইভেন কেউ যদি আপিলও করে সে আসলে দেখতে পেতে পারে যে তার আসলে সেখানে ভুল কি ছিল বা অপরাধ কি ছিল। এই ব্যবস্থাটা কিন্তু এখনো রয়েছে। আচ্ছা, এতে তো আরো অনেক সুবিধা আছে, যেমন আমাদের পুলিশের সংখ্যায় কম, ধরেন অপরাধ নিয়ন্ত্রণে রাখতে যে পরিমাণ পুলিশ দরকার সেই পুলিশ নাই, এর মধ্যে অসংখ্য পুলিশকে ট্রাফিকিং কাজে লাগাইতে হয়। যদি এআই ভিত্তিক এই ইয়েটা পুরোপুরি চালু হয় তো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে পুলিশ অনেক কমানো যাবে এবং তাদেরকে অন্য জায়গায় কাজে লাগানো যাবে। তো এই যে আইন নিয়ে যে ব্যবস্থাটা, অর্থাৎ আমরা যারা চালক আছি, পথচারী আছি, তা আমরা কিন্তু আসলে এই যোগাযোগ ব্যবস্থার যে আইন, মানে সড়ক আইন যেটি 2018-তে পাশ হয়েছে, এ সম্পর্কে ভালো জানি না, আবার জানতেও চাই না। তো এই জিনিসটা কতটুকু ইফেক্ট ফেলবে, মানে পজিটিভ ইফেক্ট? দেখুন, অনুসন্ধানের সময় যখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলা হয়েছে, তারা কিন্তু বারবারই বলছে যে তারা এই এআই সিস্টেমে মামলা খাওয়ার আগ পর্যন্ত ট্রাফিক নিয়মের ব্যাপারে যতটুকু জানতো, এরপরে যখন সে একবার মামলা খেয়ে গেল তারপর তারা বাধ্য হয়েই জানতে আরও উৎসাহী হচ্ছে, কারণ এরপর থেকে তাকে সচেতন থাকতে হবে, নইলে যে কোনো মুহূর্তে সে মামলা খেয়ে যেতে পারে। এবং আপনি যে বলছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যর কিন্তু স্বল্পতা অবশ্যই রয়েছে, তো যারা নিয়োজিত রয়েছেন ইতিমধ্যে তারাও কিন্তু একই কথাই বলছেন যে তাদের যে সদস্য সংখ্যার স্বল্পতা তা কিন্তু অনেকটা দূর হয়ে যেতে পারে। পাশাপাশি আমরা কিন্তু দেখতে পেয়েছি যে যারা ট্রাফিকে দায়িত্বরত পুলিশ সদস্য থাকে তাদের ওপরে কিন্তু এক ধরনের স্বাস্থ্য ঝুঁকিও থাকে, কারণ তারা সারাদিনই সেই রাস্তায় আছে, সেখানে শব্দ দূষণ থেকে শুরু করে বায়ু দূষণ, খাবার দাবারের অনিয়ম, সব মিলে একটা শারীরিক এবং মানসিক চাপও তাদের উপরে পড়ে। সো আলটিমেটলি 2 ধরনের লাভ আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হতে পারে। এক হচ্ছে তাদের যে ফোর্স তা অন্য কোথাও বেটার জায়গায় তারা ডিপ্লয় করতে পারে, এর পাশাপাশি তারা যা করতে পারে সেই ট্রাফিক সদস্য যারা রয়েছে তাদের উপরে শারীরিক এবং মানসিক চাপও তারা কমাতে পারে। আরও অনেক উপকার আছে, সেটা হচ্ছে যে ধরেন আমরা যারা ট্রাফিক আইন অনেকে মানেন না তাদের মধ্যে সচেতনতা তৈরি হয়ে যাবে। এটা যদি ধরেন আরও 1 বছর এভাবে চলতে থাকে তাহলে মানুষ কিন্তু আইন মানা শুরু করবে, আর আইন একবার মানা শুরু করলে তখন কিন্তু এই ট্রাফিকিং যে মামলা, এই মামলার সংখ্যা কমে আসবে। অবশ্যই এটা একটা দিক। আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে সাধারণ মানুষ অনেক সময় ট্রাফিক পুলিশের কাছে হেনস্থার শিকার হয়। অর্থাৎ ট্রাফিক পুলিশ মনে করলো যে আমার ওই গাড়িটা ধরা দরকার, সেখান থেকে কিছু টাকা নেওয়া দরকার, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। কারণ অবশ্যই এমন অভিযোগ তো আমরা শুনতে পাই প্রতিনিয়তই। মানে অভিযোগগুলো দেখুন, এটার আসলে পজিটিভ এবং নেগেটিভ 2টা সাইডই আছে। যারা চালক, যেমন আমি কথা বলেছি বেশ কয়েকজন রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করা ব্যক্তিদের সাথে, তারা মাঝে মধ্যে বলছে যে এআই প্রযুক্তির যে ক্যামেরা তা খুবই ভালো, কারণ পুলিশের কাছে তারা আর হেনস্থা হতে পারবে না। আবার কেউ কেউ বলছে যে আগে পুলিশ যদি ধরতো তাদের কাছে অনুনয় করে বিনয় করে আসলে ছাড় পেয়ে যাওয়ার একটা সুযোগ থাকতো, এখন কিন্তু সেই সুযোগটাও নাই। তো যার কারণে আসলে যারা রাইড শেয়ার থেকে শুরু করে যারা চালক রয়েছে তারা কিন্তু খুব বেশি শঙ্কায় রয়েছেন এবং তাদের মতভেদ কিন্তু খুব বেশি পরিমাণে। আর আমাদের একটা রাইড শেয়ারিং বাদ দিলে অন্য দেখুন, যারা আমরা ব্যক্তিগত গাড়ি চালক আছি তারাও আসলে খুব বেশি শঙ্কায় রয়েছে। কোনো সময় তারা মনে করছে যে তাদের জন্য এটা ঠিক, কোনো সময় মনে করছে যে না। এর মাধ্যমে যেমন আমরা রিসেন্টলি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বেশ কিছু ভিডিওতে দেখতে পাই যে একজন মানুষ তিনি 3 সেকেন্ডের জন্য গাড়ি রেখেছিলেন কারণ তার যাত্রীকে নামাতে হতো এবং সে মামলা খেয়ে গিয়েছেন। তো এটা নিয়ে খুব বেশি তোলপাড় হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আবার একই সাথে আমরা এটাও দেখতে পেয়েছি একজন ব্যক্তি তার ব্যক্তিগত বাইক নিয়ে তিনি ব্যস্ততার কারণে
ফুটপাতের উপরে উঠে গেলেন, তার জন্য তিনি 2,000 টাকার মামলা খেলেন, যদিও সে পরবর্তীতে এসে বললেন যে তারই ভুল হয়েছে এবং পরবর্তী থেকে তিনি মনে রাখবেন। তো এইখানে একটা ধোঁয়াশা, একটা দোটানা কাজ করছে, কারণ না না জাতি না, এখানে হিসেবে- তো দোটানার কোনো কিছু নাই। কারণ হচ্ছে যে এইটা আসলে পিওরলি পজিটিভ। না, অবশ্যই কারণ এই হচ্ছে যে- এই যে সিদ্ধান্ত, যে একজন বাইকার যত যানজটে হোক, সে কি ফুটপাতে বা পেভমেন্টে গাড়ি তুলতে না, না, পারে? অবশ্যই না, অবশ্যই না। সে তুলে তুলে অভ্যস্ত। যে এখানে কারণে এখানে আমি যদি একটা কথাই বলি যে হুম, যেহেতু আমরা দীর্ঘদিন যাবত হুম, ট্রাফিক লয়ের প্রতি শ্রদ্ধাশীল নই, হুম, হুম, যার কারণে এই হঠাৎ করে যখন শ্রদ্ধাশীল হওয়ার একটা হঠাৎ করে যখন শ্রদ্ধাশীল হতে বাধ্য হয়ে গেলাম আমরা, হুম। এই ব্যাপারটা আসলে অনেকে মেনে নিতে পারছেন না। সো ট্রাফিক আইনের প্রতি যে শ্রদ্ধাশীল হতে হবে, সেটাই আসলে মনে করিয়ে দিচ্ছে এই এআই ভিত্তিক ট্রাফিক সিস্টেম। আপনি হয়তো একটু জানেন কিনা যে এই প্রযুক্তি চালু করার আগে ডিএমপি থেকে কিন্তু একটা পরিপত্র জারি করা হয়েছে, বিজ্ঞপ্তি দেয়া হয়েছে যে এআই ভিত্তিক চালু হচ্ছে, তো সবাইকে সাবধানের সাথে গাড়ি চালানোর জন্য এবং আইন মেনে চলার জন্য। আরেকটা ব্যাপার কিন্তু এর ভিতর থেকে বাদ পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে দেখবেন যে এই মেশিন বা এই এআই ভিত্তিক যে ক্যামেরা, এগুলো হচ্ছে BRT এর যে নাম্বার প্লেট দেয় জি। সেটাকে স্ক্যান করতে পারে, অন্য কোনো কিছুকে স্ক্যান করতে পারে না। সুতরাং অনেক মোটরসাইকেল চালক আছে বা অনেক গাড়ি চালক আছে যে BRT এর যে নাম্বার প্লেট ওটা ব্যবহার করে না। হ্যাঁ, মানে এমনি অন্য নাম্বার, প্লাস্টিক বা তার পছন্দ মতো নাম্বার, এইগুলো বাধা, এইগুলো একটা বড় বাধা, কারণ এগুলো স্ক্যানের মধ্যে এটা আসবে না। আসলে এটা সলভ করার জন্য আসলে ডিএমপি থেকে আবার গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে বাইকের ক্ষেত্রে অবশ্যই বিআরটি এর অনুমোদিত নাম্বার প্লেট ইউজ করতে হবে এবং গাড়ির ক্ষেত্রে রাখতে হবে আরএফআইডি। সো এই দুটো যদি থাকে, তাহলে আলটিমেটলি যারা চালক রয়েছেন তারা কিন্তু বাধ্যই হয়ে যাবেন সেই ট্রাফিক আইন পালন করার জন্য। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প চীনে গেছেন। তো চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন ধরে একটা বাণিজ্য যুদ্ধ চলছিল। এরকম একটা পরিপ্রেক্ষিতে ট্রাম্প চীনে গেলেন। তো এ নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের বিশেষ প্রতিবেদক শাহরিয়ার জামান। জামান ভাই, মানে এই যে ট্রাম্প গেলেন, এর কি মিনিং, কি কনটেক্সট যদি বলতেন। ধন্যবাদ। আগে থেকেই কথাবার্তা হচ্ছিল যে ট্রাম্প সাহেব চায়না ভিজিট করবেন। এই প্রেক্ষাপটটা যেটা আপনি বললেন, প্রেক্ষাপটটা যদি আমরা দেখি যে ট্রাম্প সাহেব গত বছর 2025-এ ক্ষমতা নেওয়ার পরপরই একটা রেসিপ্রোকাল ট্যারিফ দিয়ে একটা বাণিজ্য যুদ্ধ টাইপের শুরু করলেন, এবং সেখানে উনি আরবিট্রেটারলি, ইউনিল্যাটারালি, নিজস্ব এককভাবেই উনি কিছু কিছু পণ্যের উপরে শুল্ক বাড়িয়ে দিলেন, এবং সেটা চায়না থেকে শুরু করে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের উপরে এই শুল্কটা বসানো হলো। স্বাভাবিকভাবেই চায়না অন্যতম বড় দেশ, দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, তারাও কিন্তু এর রিটালিয়েশন করলো। তারাও কিন্তু ওই ট্যারিফের বিপরীতে তারাও ট্যারিফ বাড়িয়ে দিল, বিভিন্ন ধরনের মেজার নিল। সে ফর এক্সাম্পল যে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল বলে এক ধরনের কিছু কিছু মেটাল আছে যেগুলো ইলেকট্রিক ভেহিকল থেকে উইপেন বানানো থেকে শুরু করে বিভিন্ন কাজে ব্যবহার হয়। এই ধরনের যে মেটালগুলো, সেগুলো পৃথিবীর বিভিন্ন দেশে উৎপাদন হয়, কিন্তু সেটা রিফাইনারি ক্যাপাসিটি শুধুমাত্র চায়নারই আছে 90%। মানে ওই মেটালগুলো তো নিয়ে কোনো লাভ না, ওটা তো মাটির ভিতরে থাকে, ওটাকে আপনাকে রিফাইন করতে হবে। ওই রিফাইনারিগুলো ম্যাক্সিমামই হচ্ছে কি চায়নায় অবস্থিত, এবং যেটা বলা হয় যে 90% অফ দ্য রিফাইন্ড প্রোডাক্ট এটা চায়নাই শুধুমাত্র সাপ্লাই দিতে পারে। তো সেটাকেও তারা রেস্ট্রিক্ট করলো। এই পরিস্থিতিতে তখন আমেরিকা কিছুটা পিছু হটলো, এবং দুজনের পক্ষ থেকে একটা আলোচনাও হলো যে এই ধরনের যে শুল্ক, পাল্টা শুল্ক আরোপ করার বিষয়টা তারা কিছুদিনের জন্য স্থগিত রেখেছিল। ইন বিটুইন আরও যদি ডেভেলপমেন্ট বলি, তাইওয়ান ইস্যুতে তাদের ভিতরে একটা ডিসপিউট আছে। তাইওয়ানে আমেরিকা একটা বড় ধরনের আর্মস বিক্রি করতে চায়। আবার তাইওয়ানের বিষয়ে চায়নার বক্তব্য বা অবস্থান হচ্ছে গিয়ে সেটাকে তারা ওয়ান চায়না পলিসি, এবং এটা নন নেগোশিয়েবল। তাদের কাছে এটা একদম কমপ্লিটলি নন নেগোশিয়েবল একটা বিষয়। তো সেটা নিয়েও একটা আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। টেকনোলজি, ট্রেড,
তাইওয়ান এবং ইন বিটুইন এই যে ইরান পরিস্থিতি বা মিডল ইস্টের যে ক্রাইসিসটা তৈরি হয়েছে সেটার বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে। যদিও ট্রাম্প সাহেব বলছেন যে ইরান যুদ্ধ থামানোর জন্য তার চায়নাকে প্রয়োজন নেই, বাট আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে এইটা একটা আলোচনার অংশ হিসেবেই থাকবে। কারণ যেটা আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখছি, ইন্টারন্যাশনাল মিডিয়াতে, যে একটা ফেস সেভিং ফর্মুলার জন্য চায়নাকে আমেরিকার দরকার হচ্ছে বা হতে পারে বলে মনে করা হচ্ছে। তো ইফ দ্যাট ইজ দ্য কেস, তো সেক্ষেত্রে হয়তো বা বাইরে তারা যে ধরনের কথাবার্তাই বলুক সেই ধরনের আলোচনার একটা সুযোগ আছে বলে ধারণা করা হচ্ছে। আজকে বৈঠক শুরু হবে, আজকে বৃহস্পতিবার, আজকে এবং কালকে 2 দিন ধরেই বৈঠক চলবে। এর মধ্যে ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে গিয়ে যে ট্রেডের বিষয়ে দুই পক্ষের যে শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু গতকালকে দক্ষিণ কোরিয়ার নিজেদের ভিতরে আলোচনা করেছেন। মানে যুক্তরাষ্ট্র এবং চায়নার প্রতিনিধি দল, বাণিজ্যিক প্রতিনিধি দল, তারা সৌলে, দক্ষিণ কোরিয়ার রাজধানী, সেখানে তারা বসেছিলেন এবং সেখানে তারা একটা আলোচনা করে কি দুই শীর্ষ নেতার কাছে প্রস্তাব আকারে যেটা দেওয়া হয় দুই পক্ষের আলোচনার ভিত্তিতে, সেটার একটা প্রস্তুতি তারা করেছেন। দেখা যাক যে 2 দিনের এই সফরের পরে একটা তো জয়েন্ট স্টেটমেন্ট আমরা আশা করতেই পারি এই ধরনের বড় সফরে, সেখানে কি থাকে, কি রিফ্লেকশন থাকে। যেটা আশঙ্কা করা হচ্ছে যে যদি দুই পক্ষের ভিতরে আলোচনাটা ফলপ্রসূ তেমন কিছু না হয় তাহলে তাদের ভিতরে যে গ্যাপটা রয়েছে সেটা আরও বেড়ে যেতে পারে। তো আমরা আশা করি যে তারা দুপক্ষই চেষ্টা করবে যে তাদের গ্যাপটা কমিয়ে আনার জন্য বা তাদের নিজেদের ভিতরে কীভাবে। ইউক্রেন ইস্যুটা কি আসবে এর মধ্যে? আমার মনে হয় না ইউক্রেন ইস্যুটা নিয়ে আমেরিকা বা চায়না এই অন্তত বেইজিংয়ের মাটিতে আলোচনা করবে, এটা আমার মনে হয় না। ওইটা রাশিয়া এবং আমেরিকা তাদের নিজেদের ভিতরেই আলোচনা করে ঠিক করবে। এখানে বেইজিং কোনো কিছু বলবে না। বেইজিং ইরান ক্রাইসিস নিয়ে হয়তো বা কিছু বলতে পারে, কিন্তু ইউক্রেন ক্রাইসিস নিয়ে আমার মনে হয় না যে রাশিয়াকে কিছু বলার জন্য, রাশিয়াকে না, আমার মনে হয় না যে সেই ধরনের কোনো ইঙ্গিত আমরা কোথাও দেখিনি যে ইউক্রেন ইস্যুটা আলোচনা হতে পারে। তো আমরা তো অবশ্যই আশা করি যে এই দুটো বড় শক্তি তাদের যে কোনো সিদ্ধান্তের প্রভাব সারা বিশ্বেই কিন্তু পড়ে, এবং তাদের ভিতরে যতটুকু কোঅপারেশন যত বেশি বাড়বে এটা গোটা বিশ্ব, বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য তত ভালো। দেখা যাক যে বৈঠকের পরে জয়েন্ট স্টেটমেন্ট বা সেটা ঠিক আছে, কিন্তু একটা জিনিস মানে আলোচনা তো হবে, বিভিন্ন এজেন্ডা থাকবে, তার মধ্যে একটা ডিল হওয়ার কথা শুনছি, সেটা হচ্ছে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল। এরকম একটা কথা শোনা যাচ্ছে এখন। এই রেয়ার আর্থ যে এক্সপোর্ট ম্যাটেরিয়ালটা এক্সপোর্ট ফ্রম চায়না টু ইউএসএ, এটা আবার ট্যাগ করা আছে যে আমি তোমার ওখানে এটা এক্সপোর্ট করব, কিন্তু তুমি আমার এখানে যে চিপগুলো হয় সেগুলো তোমার ওখানেও এক্সপোর্ট করতে দিবা। তার মানে চায়নায় যে চিপগুলো হচ্ছে সেটা আবার ওইখানে এক্সপোর্ট করা। শুধু চিপ না, আরো অনেক কিছু যেটাতে যুক্তরাষ্ট্রের কিছুটা বাধা আছে, অটোমোবাইলস, বিভিন্ন প্রোডাক্টের উপরে একটা লিস্টই আছে এটা। তো ওইগুলোর বিষয়ে নিশ্চয়ই একটা সমঝোতা হতে হবে। আমেরিকা যদি বলে যে ঠিক আছে তুমি আমাকে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল দাও, তাহলে চায়নাও বলবে যে হ্যাঁ অবশ্যই দিব, কিন্তু তা আমার এই জিনিসগুলো তুমি পূরণ করে দাও। ফলে নেগোসিয়েশনটা এখন কোন দিকে যায় এটা এখন। এই ট্রিপটা বা এই বায়োল্যাটারাল যে ভিজিট, এই ভিজিটটা কেমন গুরুত্বপূর্ণ? অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে গিয়ে যে 2017 সালে ট্রাম্প সাহেব শেষবারের মতো কোনো যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট চায়না ভিজিট করেছেন প্রায় 10 বছর পরে এই ধরনের ভিজিট হচ্ছে। এবং আপনি যদি প্রেক্ষাপটটা দেখেন, মিডল ইস্টে ক্রাইসিস, ট্যারিফ ওয়ার, তারপরে টেকনোলজিক্যাল ব্যাটল, তাইওয়ান ইস্যুতে উত্তপ্ত পরিস্থিতি, এই সব কিছু মিলিয়ে গোটা বিশ্ব পরিস্থিতি বা অনেকটা একটা চ্যালেঞ্জের মুখে। সেই জায়গায় এই দুটো শক্তি যদি
একসঙ্গে কিছুটা হলেও কাজ করে, তাহলেও কিন্তু পৃথিবী অনেক স্বস্তি পায়। বিশেষ করে যখন একটা দুই শক্তিগুলো যখন একে অপরের বিরুদ্ধে কাজ করে, তখন কিন্তু তাদের হয়তো যতটা না ক্ষতি হয় তার থেকে বেশি ক্ষতি হয় তার চারপাশে যারা থাকে তাদেরও। সারা বিশ্বে সারা বিশ্বে এটা অনুভূত হয়। তো সেই প্রেক্ষাপটে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শি এবং ট্রাম্পের যে বৈঠক এবং এটার আউটকাম, এটা মানে আউটসে যে সারা বিশ্ব এটার দিকে নজর দিচ্ছে। ধন্যবাদ শাহরিয়ার জামান, আপনাকে ধন্যবাদ।